এটা দেখতে পাচ্ছি এখন, এই যে পাওয়া পাওয়ি খাওয়া খাওয়ি, এটা অলরেডি শুরু করার জন্য বাংলাদেশের মিডিয়াগুলো একটা বিরাট অংশে দায়ী। জনাব তারেক রহমান সাহেব সম্ভাব্য প্রধানমন্ত্রী ভেবে অলরেডি আমি দেখতে পাই খালেদ মহিউদ্দিনের মতো বিশ্বাসযোগ্য সাংবাদিক যখন প্রশ্ন করে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি, এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা ছিল একটা তৈলাক্ত বাঁশ মধ্যে মাখানো তেলের মতো তৈলবাজি মার্কা একটি সাংবাদিকতা। আমরা অতীতেও দেখেছি যে সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৈলবাজ সাংবাদিকেরা এবং বুদ্ধিজীবী এমিরেটস নঈম নিজামের মতো সাংবাদিকেরা অথবা এমিরেটস সাংবাদিক, আমি তার নাম বলতেও আমার রুচিতে হয় না, তো সেরকম সাংবাদিকরা মানুষের যেই জনগণের যে স্ট্রিমটা, মানুষের হৃদয়ের যে স্পন্দনটা, নার্ভটা এবং জনগণের ভাষাটা তাদের কাছে শেখ হাসিনার কাছে ফুটাতে তুলে ধরতে পারেনি, সাবেক স্বৈরশাসকের কাছে যেতে পারেনি মিডিয়ার কারণে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মানব জমিনের মতো পত্রিকাগুলো, প্রথম আলোর মতো পত্রিকাগুলো অলরেডি প্রধানমন্ত্রীর শপথ নেওয়া সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তেল মর্দনে ব্যস্ত হয়ে পড়েছে। এবং এই যে ধারাটা, এটার ক্ষোভের বহিঃপ্রকাশে মানুষ বিক্ষুব্ধ হয়ে অনেক সময় অনেক আইনের ঊর্ধ্বে গিয়ে আইন বহির্ভূত কাজ করেছে, মিডিয়া সেন্টার আক্রান্ত হয়েছে। কিন্তু কেন আক্রান্ত হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। দর্শক, আমরা জানি যে একটা বিশাল চক্র, সংবাদ কর্মী, মিডিয়া চক্র ফ্যাসিস্ট সরকারকে এত পরিমাণে তৈলাক্ত করেছে যে ওই তেল ভেদ করে জনগণের চোখের কান্নার ফোঁটাগুলো শেখ হাসিনার দরবার পর্যন্ত, নিজেকে রাজা ঘোষণাকারী শেখ হাসিনার দরবার পর্যন্ত যেতে পারেনি। এখন আমরা আবার দেখতে পাই যে একজন সাংবাদিক এবং মাহমুদুর রহমানের মধ্যে সাংবাদিকরা যখন তারেক রহমানকে সতর্ক করে ওইসব তৈলবাজদের বিপক্ষে, ওনাকেও অন্য মিডিয়াগুলা রোশানলে পড়তে হয়। আপনি এই বিষয়ে কিছু সুস্পষ্ট হুঁশিয়ারি দিবেন যাতে এই ধরনের মিডিয়ার তৈলবাজ এবং খালেদ মহিউদ্দিনের মতো দুষ্ট চরিত্রের সাংবাদিক তৈলবাজরা যাতে এই ক্ষমতার আশেপাশে আর ভিড়তে না পারে। লোভ তাদের আছে, এটা তারা বোঝাবে, কিন্তু ওই লোভের ফাঁদে যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে যাতে না দেয় সেটা খেয়াল রাখবে। সেই বিষয়ে আপনি কিছু হুঁশিয়ারি বলুন, এরপর আমরা অনুষ্ঠানে শেষ করব। ধন্যবাদ, আমাকে একটু সময় দেবেন। আমি কিন্তু আই থিঙ্ক কিছুদিন আগে, কয়েক সপ্তাহ আগে একটা টক শোতে বলেছিলাম, বোধহয় সম্ভবত আপনি কি, যে বাংলাদেশের যে সাংবাদিক যারা আছেন, কয়জন জার্নালিজমে পড়েছেন এবং কয়জন জার্নালিজম এথিক্সের উপর লেখাপড়া করে সেই প্রফেশনাল জার্নালিজম এথিক্সের উপরে সার্টিফিকেট নিয়েছিলেন, অর্থাৎ পরীক্ষা দিয়ে, যেটা আমেরিকার অনেকটা বাধ্যতামূলক। কতজন? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমার খবর, আমি যখন মেরিল্যান্ডে কমিশনার ছিলাম এবং আমি সম্ভবত আমেরিকার প্রথম কমিশনার যে কোনো সরকার, মানে রাজ্যের বা আমেরিকার, আমি যখন কোনো অনুষ্ঠানে যেতাম, দু একটা খবরটা বাংলাদেশে যেত এবং বাংলাদেশে পেপারে উঠতো। কিছু কিছু যতগুলি খবর যেত, খবরগুলি এমন ভাবে, হয়তো কিছু সত্য লিখতে, এমন ভাবে লিখতো যেটা তার আদৌ ঘটে নাই, আদৌ সত্য না। হ্যাঁ, আমার সম্বন্ধে লিখতো যে কমিশনার নিসামের গিয়েছে, কিন্তু বাকি কিছু যেটা ভিতরে লিখতো এটা কিন্তু সত্য না। আমি একজনকে জিজ্ঞাসাও করেছিলাম যে আমি অমুক মিটিং এ ছিলাম, আমি মিটিংটা সেখানে, আপনি যে মিটিংটা, আপনি কি করে জানেন ওখানে আমি কি বলছি না বলছি, বা ওখানে কি হয়েছে না হয়েছে, বা কি ঘটনা? আপনি সত্য জানেন না। তো উনি উত্তর দিয়েছে, আমাদের পেপারটা তো আমাদের চালাইতে হবে, নাহলে তো হবে না। যাক, আমি আপনাকে শেষ করি। আমার একটি প্রশ্ন, আমি আমার অনলাইন দর্শক থেকে, আমি যখন এই অনুষ্ঠান করি তখন আমার অনেক ফলোয়ার এবং আমার অনেক অনলাইন দর্শক আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করে, তাদের প্রশ্ন, তার মধ্যে আজকে আমি একটি প্রশ্ন নিচ্ছি। ফেনী থেকে মিস্টার সাইফুল আলম সুজন প্রশ্ন করেছেন যে গতানুগতিক ধারায় যে সরকারের নিয়ন্ত্রণে চলে যায়
বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়াগুলো এবং নিউজ মিডিয়াগুলো সেই বিষয়ে বিরোধী দলীয় জোট হিসেবে 11 দলীয় জোট এবং জামাত ইসলামী ছায়া সরকারের মতো এরকম বাংলাদেশপন্থী ছায়া মিডিয়া, যারা সরকারপন্থী হবে না, যারা বাংলাদেশপন্থী হবে, এই ধরনের মিডিয়া জারি রাখার জন্য 11 দলীয় জোট সহ দেশপ্রেমিক জনতা কি ধরনের ইনিশিয়েটিভ নিতে পারে সে বিষয়ে আপনি যদি কিছু বলতেন। আচ্ছা, এখানে ধন্যবাদ। আমি কিন্তু আগে প্রশ্ন উত্তরটা দিতে পারিনি, আপনি আগে যেটা সেটা আপনার সাথে বলি। দেখেন, আমার বক্তব্যটা বাংলাদেশের জনগণের প্রতি, সাংবাদিকদের প্রতি, রাজনীতিবিদদের প্রতি, বর্তমান সরকার এবং বিরোধী দলের সবার প্রতি। দেখেন, আমরা যারা আমেরিকায় বসে আমরা বাংলাদেশের প্রতি নজর রাখছি, অর্থাৎ খবর রাখছি, কাজ করছি, সাংবাদিক ভাইয়েরা একটু দয়া করে সত্যনিষ্ঠ সংবাদ দেবেন, সংবাদটা ঠিক মতো দেবেন, দরকার পড়লে অল্প সংবাদ দেন, সঠিক দেবেন। মনে রাখবেন, আমরা কিন্তু ওয়াচডগ, আমরা কিন্তু ওয়াচডগ। আমার মতো অনেক এই দেশে বিদেশে আছে যারা ওয়াচডগ, আর আমরা যারা আছি এই দেশে আমরা অত ছোট না, কেমন, প্রত্যেকে একটা ভালো ভূমিকা এদেশে আছে, আমরা দেশে ভালো পজিশনে আছি। দেশের জন্য আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, আমাদের সম্বন্ধে না লেখলেও চলবে, জনগণের সম্বন্ধে রেখেন। আমেরিকাতে পেপারে খুললে যদি দেখবেন কমিউনিটিতে কি হচ্ছে, কোথায় কোন প্রবলেম হচ্ছে, সেটা আমেরিকা পেপারে আপনি আসলে দেখবেন। কোন রাজনীতিবিদ, কোন চাটুকার, কোন কি বলছে, সেগুলা ট্যাবলয়েড ছাড়া বড় বড় পত্রিকা উঠে না। আমেরিকা পত্রিকা দেখবেন হয় কমিউনিটি নিউজ, দেশের নিউজ, অথবা রাজনীতিদের কথাবার্তা, তাদের বিশ্লেষণ, তোষামোদি না। এদেশে কোনো পত্রিকা কোনো কাউকে ছেড়ে দিয়ে কথা বলে না। আর বাংলাদেশে আপনারা চাটুকারি করবেন, আপনাদের বিরুদ্ধে কিন্তু ছাত্ররাই আবার নামবে, বলাবার সুযোগ পাবেন না। এবার যদি ছাত্র জনতা নামে এই সাংবাদিকদের উপরে, আপনারা পালাবার সুযোগ পাবেন না। বিদেশ থেকে আমরা তো আসি, আমাদের যতটুকু করণীয় এই দেশে আইনের মাধ্যমে আমরা করব, আপনারা কিন্তু পালাবার সুযোগ পাবেন না। অতএব আপনারা যারা সাংবাদিক, বস্তুনিষ্ঠ কমিউনিটি জনগণের কথা বলবেন, দরকার পড়লে আপনারা সমালোচনা করবেন সরকারের বলিষ্ঠভাবে। মনে রাখবেন, আপনাদের সাথে আমরা আছি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। দেখবেন জনগণ তখন আপনাকে ফুলে মালা দিয়ে নেবে। এই দেশে যারা সাংবাদিক করে আমেরিকাতে, তাদেরকে মাথায় সম্মান করে হাঁটে, কারণ তারা সত্য কথা বলে, তারা বস্তুনিষ্ঠ কথা বলে না। তাদেরকে এক কাপ চাও খাওয়ানো যায় না। যদি বলি ভাই আমার আসছেন মিটিং এ, এক কাপ চা খেয়ে যান, খাবে না। তারা এত নৈতিক, নিজের পকেটে পয়সা খরচ করে তারা সে অনুষ্ঠানে আসে, এত তাদের দায়িত্ববোধ। আর আপনারা সেখানে চাটুকাতি করেন লাইসেন্সের জন্য, টাকার জন্য। আপনাদের প্রথমে তো আপনাদের এথিক্সের উপর আপনাদের কোনো নলেজ নাই, আপনাদের জার্নালিজমে পড়ালেখা করেননি, সব সাংবাদিক হয়ে গেছেন। মানুষের ছাত্র জনতার প্রতি অনুরোধ, আপনারা এই সাংবাদিকদের মুখোশ খুলে দেন, আপনারা প্রচার করেন, জানিয়ে দেন যে এই সাংবাদিকগুলির কোনো বেসিক জার্নালিজমের নলেজ নাই, এই সাংবাদিকদের কোনো এথিক্সের উপর এডুকেশন নাই, একটা প্রফেশনাল ডিগ্রি নাই জার্নালিজম। আপনারা ছাত্ররা জানিয়ে দেন, ওদের মুখ উন্মোচন করে দেন। আপনাদের কথা যদি দেশের লেখা না হয়, আমরা বিদেশ থেকে আপনাদের প্রচার করব, আমরা আপনাদের জন্য প্রচার করব। আপনাদের মনে রাখবেন, আমরা কিন্তু কম শক্তিশালী না। সত্য কথা বললে আমাদের জন্য এই দেশের সরকার আপনার জন্য লড়বে। সত্য কথা বলবেন, জনগণের কথা বলবেন, যারা শাসিত, যারা নির্যাতিত, তাদের কথা বলবেন, কমিউনিটি কথা বলবেন।
রাজনীতিবিদদের মিথ্যা প্রয়াসটাকে আপনারা বলবেন না, তাদের উন্মোচন করে দেবেন। আমেরিকা কিন্তু বিভিন্ন দেশের পত্রিকার উপরও স্যাংশন দেওয়ার ক্ষমতা রাখে, এটাও মনে করিয়ে দিচ্ছি সাংবাদিক। আপনারা যদি মনে রাখবেন, আপনারা যদি ছাত্র জনতা ভাই আপনারা উন্মোচন করে দেন, আপনাদের পেছনে আমরা আছি। যদি আপনাদের কথা যদি তারা না শুনে, এখান থেকে স্যাংশন করানো হবে আমরা জানি বাংলাদেশের সব কালো মিডিয়া গুলোর এবং ওদের মিডিয়ার যে তাদের যে লেনদেন এটার উপর ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে প্রয়োজন স্যাংশনের জন্য আমরা কাজ করব। আর আপনাদের যে নাটের গুরু তাদেরকেও ধরা হবে, মনে রাখবেন। যে মাফিয়া মিডিয়া একটা বড় শব্দ আছে, এটাও ধরা হবে। আমেরিকা কিন্তু বা অন্যান্য দেশ কম শক্তিশালী না, তারা আইনের মাধ্যমে শক্তিশালী হয়েছে। অতএব জনগণের কথা বলবেন, তোষামোদি করবেন না, তার ফুলের মালা নিয়ে কথা বলবেন না, রাজ পরিবারের কথা নিয়ে বলবেন না। সেটার জন্য ট্যাবলয়েড আছে, সেগুলোর জন্য ওই ধরনের পত্রিকায় আছে, সেটার জন্য তাদের গামাইতে যান। যখনই জাতীয় পত্রিকা নিয়ে কথা বলবেন, সত্য কথা বলবেন। আমি আমেরিকাতে একটা সত্য ঘটনা বলে একটা অনুষ্ঠান করেছিলাম, বাংলাদেশের একটা জাতীয় পত্রিকা সেটা বিক্রি করে ফেলাইছে। ধন্যবাদ আনিস ভাই। আচ্ছা, এখন ওই সুজন সাহেবের কথা বলি। সুজন সাহেবের যে উত্তরটা দিয়ে বলেছেন, আমি সেটাই বলি। ভাই সুজন, আপনি কিন্তু অত্যন্ত ভালো কথা বলছেন। আপনার এই কথাটাকে যদি আপনার পাকাপোক্ত করতে চান, যেটা আমরা আপনাদের পিছনে শক্তিশালী ভাবে আসতে পারবো, আপনি দুই পক্ষকে বলেন একটা স্টাডি গ্রুপ করতে, অর্থাৎ সেই কথা যেন নিরপেক্ষভাবে আসে। আপনার দাবিটাই নিরপেক্ষভাবে আসুক, এবং এটার পিছনে যখন একটা স্টাডি গ্রুপ কিংবা স্টাডি গ্রুপ যখন একটা রিপোর্ট দেবে, আপনি যেটা কথা বলছেন সত্য নিশ্চয়ই হবে, সেভাবে আসবে রিপোর্টটা, ভালো মন্দ সবকিছু বিচার করে। এই রিপোর্টটা যখন প্রকাশিত হবে, আপনি মনে করবেন যে আপনার পিছনে অন্য কেউ নেই, আমরা আছি। কারণ স্টাডি রিপোর্টটি হচ্ছে ভিত্তি। পশ্চিমা জগৎ উন্নয়ন স্টাডি রিপোর্টটাকে তারা খুব অধীর ভাবে তারা গ্রহণ করে, অধীর আগ্রহ করে। একটা রাজনীতিবিদের কথা দ্বারা ধরে না, স্টাডি রিপোর্টটাই ধরে। অতএব আপনি দয়া করে একটা স্টাডি, সরকার বেসরকার দুজনকে বলে বিরোধীদেরকে একটা স্টাডি কমিটি করুক, কমিটি করে একটা রিপোর্ট দেখ 3 মাসের মধ্যে। এটা যদি আপনি যদি সেই রিপোর্টটা পাবলিশ হওয়ার পরে আপনি যদি সরকার যদি না শুনতে চায়, কিংবা বিরোধীরা যদি না শুনতে চায়, কিংবা যদি আপনার সংসদে না শুনতে চায়, রিপোর্টটা আমাদের পাঠিয়ে দেন, আপনি প্রকাশ করেন, আমরা আপনাদের পিছনে আছি। এটা সত্য কথা। আপনি দেখবেন, আপনি যখন দেবেন, আমেরিকার পত্র পত্রিকা আপনার পক্ষে থাকবে, আমেরিকার পত্র পত্রিকা আপনার পক্ষে থাকবে, ইংল্যান্ডে, কারণ আপনি সত্য। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন করে শেষ করবো, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সেটাও একটা প্রশ্ন এসেছে আমার কাছে। এখানকার বিএনপির একজন স্থানীয়, যারা যে যুক্তরাষ্ট্র বিএনপি করে, সে একটা প্রশ্ন করেছে যে আমরা যারা অ্যাসাইলাম করেছি, বাংলাদেশের নির্যাতনের শিকার হয়ে, রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আমেরিকায় এসেছি এবং সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছি, এবং আমার প্রশ্নটা হচ্ছে আমার অ্যাসাইলামটি বর্তমানে অ্যাপ্রুভ করেছে এবং এটা চলমান আছে কোর্টে মামলাটি। তো যেহেতু এখন আমি যে দলের নির্যাতিত কর্মী হিসেবে অ্যাসাইলাম করেছি, সে দল যেহেতু সরকার গঠন করছে, এখন আমেরিকার কোর্ট এই বিষয়ে নিশ্চয় অবগত আছে, বা অ্যাটর্নি জেনারেল যদি অবগত করে, সেক্ষেত্রে আমার অ্যাসাইলামটি কি বাতিল হয়ে যেতে পারে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এভাবে লক্ষ লক্ষ বিএনপি কর্মী এখানে আছে যারা অ্যাসাইলাম করেছেন। এখন তো বিএনপি ক্ষমতা এসেছে। আমি কি বোঝাতে পেরেছি প্রশ্নটা আপনাকে? আমি আপনার উত্তরটা আমি দিয়ে দিই। আমেরিকা একটা আইনে চলে। হ্যাঁ, আমরা প্রত্যেকে আমেরিকা একটা আইনে মানতে বাধ্য। সে এখন এটার ইম্প্যাক্ট কি হতে পারে সেটা নিয়ে আমি এই ব্যাপারে বলার জন্য আমার কোনো লাইসেন্স নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার এই আমরা ব্যাপারে আপনার উত্তর পেয়েছি, এবং প্রিয় দর্শক, আমাদের সাথে ধৈর্য ধরে আমাদের এই মূল্যবান আলোচনাগুলো শোনার জন্য, এবং আপনাদেরকে যেভাবে ধন্যবাদ জানাই, মিলেনিয়াম টিভির স্বত্বাধিকারী ডক্টর নূর মোহাম্মদ তফাদার, ওনার জন্য দোয়া করবেন। উনি একজন প্রবাসী, ওনার যে অবদান রাষ্ট্রীয়ভাবে, এটার প্রতিদান উনি নেন না। উনি একজন মুক্তিযোদ্ধা, উনি একজন জুলাই যোদ্ধা। ওনার এই টিভিতে আমি জুলাই আন্দোলনের বিপ্লবের সময় বহুবার টকশোতে এসে আন্দোলনকে উজ্জীবিত করেছি, সেগুলো ওনার এই টিভি চ্যানেলে আছে।
আনিস ভাই যেটা বললেন, রক্ত সবভাবে দিতে হয় না, রক্ত দেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। আর এই অনুষ্ঠানের পেছনে যে কুশীলব মিস্টার সাইদুর রহমান চৌধুরী, ওনাকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে